আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এর রিয়ারেন্স নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য এই ক্লাসটি খুবই উপকারী একটি ক্লাস হতে যাচ্ছে। কারণ এই ক্লাসে আমরা 2024 সালে আসা সকল রিয়ারেন্স নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ করেছি এবং চেষ্টা করেছি এমনভাবে গল্প তৈরির মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করতে যাতে একবার এই ক্লাসটা দেখলেই তুমি অনেকগুলো রিয়ারেন্স একা একাই সমাধান করতে পারো। তাহলে চলো আমরা বোর্ড প্রশ্নগুলো সমাধান শুরু করি। ঢাকা বোর্ড 2024 সালের রিয়ারেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের একটা জীবনী দেয়া ছিল, সেটা হচ্ছে জয়নুল আবেদিন। তো এই জয়নুল আবেদিন সম্পর্কে আমরা এই যে রিয়ারেন্সটা রয়েছে সেটা সমাধান করছি। তো দেখো, সর্বপ্রথম কিন্তু আমরা তার জন্ম, সে কত সালে জন্মগ্রহণ করে, কোথায় জন্মগ্রহণ করে, সেই ইনফরমেশনটা আমরা দিব। তাহলে দেখো, আমরা প্রথমেই বলতে পারি ই নাম্বারটা কি? জয়নুল আবেদিন ওয়াজ বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জে 1914 সালে। তাহলে দেখো, আমাদের প্রথম যেটা হবে ই নাম্বারটা। তারপরে আমরা অ্যান্সার করব দেখো তার বাবা সম্পর্কে। হিজ ফাদার, তার বাবা তমেজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। তার বাবা তমেজউদ্দিন একজন পুলিশ অফিসার ছিলেন। তাহলে দেখো, আমাদের পরবর্তীতে অ্যান্সার হবে এইচ নাম্বারটা। তাহলে তার জন্ম নিয়ে কথা বলা শেষ, তার বাবাকে নিয়ে কথা বলা শেষ। এখন আমরা দেখো, সে কিন্তু জয়নুল আবেদিন কিন্তু আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিল। তাহলে এখানে দেখো 3 নম্বরে আমরা বলতে পারি জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু ইনরিচ আওয়ার কালচার। জয়নুল আবেদিন হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের কালচারকে সমৃদ্ধ করেছিল। তাহলে এখানে আমরা বসাবো দেখো বি নাম্বারটা। এখানে দেখো, প্রথমে আমরা বসিয়েছি তার জন্ম, তারপরে তার বাবা সম্পর্কে ইনফরমেশন দিয়েছি, তারপরে আমরা দিয়েছি সে সংস্কৃতিতে অবদান রেখেছিল সেটি। তারপরে দেখো তার অবদান সম্পর্কে আমরা একটি লাইন বলবো। তো সে অবদান রেখেছিল দেখো, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল। অর্থাৎ মহান ব্যক্তিত্ব হচ্ছে তারাই যারা দেশের এবং দেশের জনগণের জন্য কি করে, অবদান রাখে, কন্ট্রিবিউট করে, অর্থাৎ অবদান রাখে। এখানে আমাদের অ্যান্সার হবে এফ নাম্বারটা। দেখো, সে কিন্তু দেশের জন্য সুনাম বয়ে এনেছিল এবং খ্যাতি অর্জন করেছিল। তাহলে তারপরে আমরা কিন্তু এই সেন্টেন্সটা বলতে পারি, হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট হু ওন নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি। সে ছিল খুবই একটি ভালো আর্টিস্ট যে কিনা কি করেছিল বলো, নিজের জন্য এবং তার দেশের জন্য সম্মান বয়ে বা খ্যাতি বা সুনাম বয়ে এনেছিল। তাহলে আমরা এরপরে বলতে পারি দেখো যে নাম্বারটা। তারপরে আমরা বলতে পারি দেখো কোনটি সে সুনাম ও খ্যাতি অর্জন করলো। তারপরে তার যে বিদ্যালয়ের যে রুল, বিদ্যালয়ের যে নিয়ম কানুন, কঠিন নিয়ম কানুন, সেগুলো তার ভালো লাগতো না। অর্থাৎ দেখো, আমরা কিন্তু এটা বলতে পারি, দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। অর্থাৎ আমাদের জয়নুল আবেদিন তার কিন্তু স্কুলের যে ধরাবাঁধা নিয়ম তা কিন্তু ভালো লাগতো না। তাহলে এখানে আমরা বললাম যে আমাদের আর্টিস্ট কি, স্কুলের ধরাবাঁধা নিয়ম তার ভালো লাগতো না। তারপরে দেখো, বিদ্যালয়ের নিয়ম তার ভালো লাগতো না, সেজন্য সে 15 বছর বয়সে কোথায় গিয়েছিল, কলকাতায় গিয়েছিল। তাহলে এখানে আমরা দেখো তার পরের বাক্যটা বলতে পারি দেখো, সো তাই অ্যাট দ্য এজ অফ 15, তাই 15 বছর বয়সে হি ওয়েন্ট টু কলকাতা, সে কলকাতায় গিয়েছিল, অ্যান্ড এবং ওয়াজ অ্যাডমিটেড, ভর্তি হয়েছিল, ইন এ গভর্নমেন্ট আর্ট কলেজ, সে একটা গভর্নমেন্ট বা সরকারি আর্ট কলেজে ভর্তি হয়েছিল। তাহলে এখানে আমরা কিন্তু এটাই বলতে পারি। তারপরে দেখো, আমরা 15 বছর বয়সে সে কলকাতায় গিয়েছিল এবং গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়েছিল। তারপরে সে কিন্তু একটা দুর্ভিক্ষের ছবি আঁকে। সে কি করে, দুর্ভিক্ষের ছবি আঁকে। হি ড্রিউ অফ দ্য পিকচার্স অফ দ্য ফেমাইন, সে দুর্ভিক্ষের ছবি এঁকেছিল অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। অর্থাৎ দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্ভিক্ষের ছবি সে এঁকেছিল, অ্যান্ড এবং গড হিউজ রিপুটেশন, এবং সে ব্যাপক সম্মান অর্জন করেছিল বা পেয়েছিল। তাহলে দেখো, এখানে সে কিন্তু এই যে 15 বছর বয়সে কলকাতায় গিয়েছিল, কলকাতার আর্ট কলেজে ভর্তি হয়েছিল, তারপরে কিন্তু সে দুর্ভিক্ষের ছবি এঁকেছিল। তাহলে আমরা জি নাম্বারটা এখানে বসাতে পারি। এবং তারপরে দেখো, সে কিন্তু সর্বভারতীয় স্বর্ণপদক পেয়েছিল, তারপরে সে স্বর্ণপদক পেয়েছিল। তাহলে স্বর্ণপদকে সে লাইনটা কই দেখো, যে ফর দিস, এজন্য, অর্থাৎ দুর্ভিক্ষের ছবির জন্য সে কি করেছিল, স্বর্ণপদক পেয়েছিল। ফর দিস, সেজন্য
হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, সে পুরস্কার পেয়েছিল গোল্ড, স্বর্ণ। দেখো গোল্ড মেডেল, স্বর্ণপদক ইন অল ইন্ডিয়া, সারা ইন্ডিয়ায় সে কিন্তু স্বর্ণপদক পেয়েছিল, অর্থাৎ আমরা এ নাম্বারটা বসাবো। এবং একদম শেষে তার মৃত্যু। তো দেখো আমরা শেষে বলতে পারি যে হি ডেড, সে মৃত্যুবরণ করেছিল 28 মে, অর্থাৎ 28শে মে সে মৃত্যুবরণ করেছিল 1976 ইন ঢাকা, অর্থাৎ 1976 সালে সে কিন্তু ঢাকায় মৃত্যুবরণ করেছিল। অ্যাট এ গ্লান্স যদি এই রিয়ারেন্সটা তোমাদের আরেকবার বলে দিতে চাই, তাহলে দেখো প্রথমে কিন্তু তার জন্মগ্রহণ সম্পর্কে কথা বলা হয়েছিল যে সে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিল। তারপরে দেখো তার বাবা কিন্তু তমিজউদ্দিন আহমেদ। তো এই তমিজউদ্দিন কিন্তু একজন পুলিশ অফিসার ছিল, সেটা বলা রয়েছে। তারপরে বলা রয়েছে সে সংস্কৃতিতে ব্যাপক অবদান বা সংস্কৃতিকে ব্যাপক সমৃদ্ধ করেছিল। তারপরে সে দেশের জনগণ এবং দেখো দেশের জন্য সে কিন্তু অবদান রেখেছিল। সে দেশের জন্য সুনাম বয়ে এনেছিল এবং খ্যাতি অর্জন করেছিল। তার বিদ্যালয়ের যে কঠিন নিয়ম সেগুলো ভালো লাগতো না, সেজন্য সে 15 বছর বয়সে কলকাতায় পাড়ি জমিয়েছিল এবং আর্ট কলেজে ভর্তি হয়েছিল। তারপরে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি দুর্ভিক্ষের ছবি এঁকেছিল। তারপরে দেখো সর্বভারতীয় যে স্বর্ণপদক সে কিন্তু ওই ছবির জন্য পেয়েছিল এবং সে মৃত্যুবরণ করেছিল 1976 সালে। দিনাজপুর বোর্ড 2024 সালের রিয়ারেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল মাদার তেরেসা এর জীবনী সম্পর্কে। তো এই প্রশ্নটা আমরা এই সিকোয়েন্সের সমাধান করছি। সর্বপ্রথম তার নাম দিয়ে শুরু করতে হবে। দেখো আমরা প্রথমটা বলতে পারি যে নাম্বারটা, ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ মাদার তেরেসা, তোমরা মাদার তেরেসার নাম শুনেছো। তারপরে দেখো মানবতার সেবা, এই লাইনটা কোথায়, দেখো এইটা, শি ওয়াজ ওয়ান অফ দোজ পিপল হু ডেডিকেটেড দেয়ার লাইফ টু দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানবতার সেবায় যে সকল ব্যক্তিরা তাদের নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, উৎসর্গ করেছে, তাদের মধ্যে মাদার তেরেসা অন্যতম। তাহলে দেখো এখানে মানবতার সেবায় সে কিন্তু খুবই ডেডিকেটেড ছিল। তো তারপরে দেখো তার জন্মসালটা আমরা এখানে নিয়ে আসব। তো এই লাইনটা আমরা বলতে পারি, শি ওয়াজ বর্ন ইন, দেখো যুগোস্লাভিয়া ইন 1910, অর্থাৎ দেখো 1910 সালে সে কিন্তু যুগোস্লাভিয়াতে জন্মগ্রহণ করেছিল। তারপরে দেখো 18 বছর বয়সে সে কিন্তু কলকাতায় চলে যায়। তো সেই লাইনটা কোথায়, এই লাইনটা দেখো, হোয়েন শি ওয়াজ 18, যখন তার 18 বছর বয়স, শি ডিসাইডেড টু বি এ নান, সে একজন সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, অ্যান্ড কেম টু কলকাতায়, এবং সে কলকাতায় এসেছিল। তাহলে দেখো 18 বছর বয়সে সে সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সে কলকাতায় এসেছিল। তো কলকাতায় আসার পরে সে কিন্তু শিক্ষিকা হয়। তাহলে সেই লাইনটা কোথায়, দেখো কলকাতায় আসার পরে সে কি হয়, শিক্ষিকা। দেয়ার, সেখানে শি বিকেম এ টিচার অফ এ স্কুল ইন কলকাতা, সে কিন্তু কলকাতায় গিয়ে একজন শিক্ষিকা হয়। তারপরে দেখো সে কিন্তু শপথ গ্রহণ করে, শি সোয়ার টু ডেডিকেট হার লাইফ ফর দ্য কজ অফ দ্য হেল্পলেস অ্যান্ড পোর পিপল, অর্থাৎ সে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে বা সে প্রতিজ্ঞা করে সে অসহায় এবং গরিব মানুষদের জন্য সে তার জীবন উৎসর্গ করবে। অর্থাৎ দেখো এই যে শপথ গ্রহণ করলো, তো শপথ গ্রহণ করার লাইনটা আমরা এখানে লিখব। তারপরে দেখো এই যে মানবতার সেবা, এই সেবাটা সারা বিশ্বের মানুষ তার সম্পর্কে জানতে পারলো। তো দেখো এখানে সারা বিশ্বের মানুষ জানতে পারলো কিভাবে, শুন, শীঘ্রই, হার অ্যাক্টিভিটিস ফর দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড, মানব জাতির জন্য তার যে সেবা সেটা স্প্রিড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের ছড়িয়ে পড়লো বা সারা বিশ্বের মানুষ জানতে পারলো। তারপরে দেখো সেজন্য তাকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। তো আমরা সেটা বলতে পারি, দেখো এটা, দে অ্যাজ এ রিকগনিশন, অর্থাৎ স্বীকৃতি স্বরূপ, টু হার সার্ভিস, তার সেবায় স্বীকৃতি স্বরূপ, শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ফর পিস ইন 1978, অর্থাৎ সে কিন্তু শান্তিতে নোবেল পায় বা শান্তিতে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে এখানে আমাদের নোবেল পুরস্কারের লাইনটা আমরা লিখে দেব। তারপরে দেখো তাকে কিন্তু ভারতরত্ন পুরস্কারও দেওয়া হয়। তাহলে সেই লাইনটা কোথায়, দেখো, শি ওয়াজ অলসো গিভেন ভারতরত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার, অর্থাৎ পরের বছরই তাকে কিন্তু কি ভারতরত্ন যে পুরস্কার সেটা কিন্তু দেওয়া হয়। এবং একদম শেষ লাইন হচ্ছে বৃদ্ধ শব্দটা দিয়ে। তো দেখো এই বৃদ্ধ শব্দটা দিয়ে যে লাইনটা রয়েছে সেটি হচ্ছে এটি, শি ওয়াজ অন হার হিলস
ফর হার সেলফলেস সার্ভিস। দেখো তার যে নিঃস্বার্থভাবে সেবা, সেটা টু ম্যানকাইন্ড, মানব জাতিকে তার নিঃস্বার্থভাবে সেবা, ইভেন অ্যাট হার ওল্ড এজ, এমনকি বৃদ্ধ বয়সেও কিন্তু সে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে গিয়েছিল, অর্থাৎ সি নাম্বারটা। তো দেখো আমরা যে সিকোয়েন্স মেনটেন করে অ্যান্সারটা করেছি, প্রথমে তোমরা অবশ্যই মাদার তেরেসার নাম শুনেছো। মানবতার সেবায় যে কয়জন ব্যক্তি ইতিহাসে জীবন বিলিয়ে দিয়েছে বা জীবনকে উৎসর্গ করেছে, ম্যান্ডেলা তাদের মধ্যে অন্যতম। তার জন্মগ্রহণ কত সালে? 1910 সালে। 18 বছর বয়সে সে সন্ন্যাসী হওয়ার প্রতিজ্ঞা করে এবং সে কিন্তু কলকাতায় চলে আসে। সেখানে এসে সে একটা স্কুলের শিক্ষিকা হয়। তারপরে সে শপথ গ্রহণ করে গরিব অসহায় মানুষের সেবা করবে। তার যে মানুষের সেবা সেটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তারপরে সে 1979 সালে সে নোবেল পুরস্কার পায়, পরবর্তীতে ভারতরত্ন পুরস্কার পায় এবং বৃদ্ধ বয়স পর্যন্ত মানবতার সেবায় সে কিন্তু নিজেকে নিয়োজিত রেখেছিল। ময়মনসিংহ বোর্ড 2024 সালের রিয়ারেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল অ্যান ইন্টেলিজেন্ট ল্যাড, একজন বুদ্ধিমান বালক, অ্যান্ড হিজ ওয়াইজ টিচার, এবং তার জ্ঞানী শিক্ষক। তো দেখো এখানে এটা আমরা সমাধান করছি। প্রথমে একজন বালক ছিল, সে কিন্তু একজন বিখ্যাত টিচারের কাছে গিয়েছিল। তো সেই লাইনটা কোথায়? দেখো, ওয়ান্স একদা এক সময়, এ ল্যাড একজন বালক, ওয়েন টু এ ফেমাস টিচার, একজন বিখ্যাত টিচারের কাছে গিয়েছিল। তারপরে দেখো সে টিচারকে বলল, হি হ্যাড এক্সপ্রেস, সে প্রকাশ করলো, হিজ ডিজায়ার, তার আকাঙ্ক্ষা, টু অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু টিচারের কাছে কি করলো? এক্সপ্রেস বা প্রকাশ করলো। তাহলে প্রথমে একটা বালক ছিল, সে কিন্তু তার টিচারের কাছে, ফেমাস টিচারের কাছে গিয়েছিল, সে বলল যে আমি জ্ঞান অর্জন করতে চাই। তার পরবর্তী লাইনটা দেখো, সে বলল আমি মানবিক ও বিজ্ঞান বিভাগের জ্ঞান অর্জন করতে চাই। তাহলে সেই লাইনটা কই? দেখো এটা, হি বেগ, সে প্রার্থনা করেছিল, টু ইনস্ট্রাক্ট হিম, তাকে শিক্ষা দিতে, ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, অর্থাৎ মানবিক এবং সায়েন্স বা বিজ্ঞানের যে বিষয়গুলো সেগুলো। তারপরে দেখো যোগ্যতা, অর্থাৎ আমাদের এই যে ফেমাস টিচার, সে বলল কি তোমার যে যোগ্যতা আছে কিনা সেটা আমি পরখ করতে চাই, তোমার যোগ্যতা আছে কিনা। তো দেখো তাহলে সেই লাইনটা হচ্ছে এটা, দ্য টিচার উইশ টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, অর্থাৎ শিক্ষকের ইচ্ছা ছিল সে দেখবে যে আসলে এই যে বালকটা তার অ্যাবিলিটি বা সক্ষমতা আছে কিনা, যে তার কি যোগ্যতা আছে কিনা সেটা কিন্তু সে পরীক্ষা করে বা পরখ করে দেখবে। তারপরে দেখো পরখ করার জন্য টিচার কিন্তু কোয়েশ্চেন করে যে তুমি বলো তো আল্লাহ কোথায়। তো সেই লাইনটা আমরা এখানে নিয়ে আসবো। দেখো, হি আস্কড, অর্থাৎ টিচার আস্কড হিম হোয়ার গড ওয়াজ, তো শিক্ষক কিন্তু বলেছিল যে তুমি বলো আল্লাহ কোথায়। তো তারপরে দেখো কোথাও নেই, সে উত্তর দিয়েছিল। তো সেই লাইনটা কি? দেখো, দ্য ল্যাড রিপ্লাইড, অর্থাৎ বালকটি বলেছিল দ্যাট যে হি উড অ্যান্সার ইফ, সে উত্তর দেবে যদি, হি উড টেল হোয়ার হি ইজ নট, যদি টিচার বলতে পারে যে আল্লাহ কোথায় নেই, আল্লাহ কোথায় নেই সেই কথা যদি টিচার বলতে পারে তাহলেই সে উত্তর দেবে আল্লাহ কোথায়। তারপরে দেখো, দ্য টিচার থট হাইলি, অর্থাৎ শিক্ষক চিন্তা করলো, অফ দ্য বয়েস আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বয়ের যে বুদ্ধি সম্পর্কে বা বালকটির বুদ্ধি সম্পর্কে শিক্ষক কিন্তু উচ্চ ধারণা পোষণ করলো। তো উচ্চ ধারণা পোষণ করার পর সে কিন্তু প্রশংসা করেছিল। তাহলে দেখো প্রশংসা করার সেই লাইনটা কই? এই যে হি প্রেইজড হিম হাইলি, সে কিন্তু তাকে খুব ভালোভাবে প্রশংসা করেছিল। তারপরে দেখো এখানে টিচার কিন্তু রাজি হয়েছিল, সেই লাইনটা কই? এই যে হি অ্যাগ্রিড টু টিচ দ্য ল্যাড, সে রাজি হয়েছিল বালকটিকে শিক্ষা প্রদান করতে। এবং একদম শেষে সেই বালকটি কিন্তু আত্মনিয়োগ করেছিল শিক্ষাদানে। তো দেখো, দ্য বয় ডিভোটেড হিমসেলফ, অর্থাৎ বালকটি আত্মনিয়োগ করেছিল, ইন আর্নিং নলেজ, অর্থাৎ নলেজ বা জ্ঞান উপার্জনের জন্য সে কিন্তু আত্মনিয়োগ করেছিল। তো মূলত এই গল্পটা হচ্ছে একজন বালক ছিল, সে একদিন বিখ্যাত এক টিচারের কাছে বা শিক্ষকের কাছে গিয়েছিল। সেখানে গিয়ে সে বলেছিল যে আমি জ্ঞান অর্জন করতে চাই। কি কি বিষয়ে জ্ঞান অর্জন করবে? মানবিক ও বিজ্ঞান বিভাগের জ্ঞান অর্জন করবে। তারপরে দেখো শিক্ষক বলে তোমার যোগ্যতা আমি পরখ করব বা যাচাই করব। তারপরে শিক্ষক প্রশ্ন করে আল্লাহ কোথায়, সে কিন্তু উত্তর দেয় আপনি বলেন যে আল্লাহ কোথায় নেই। তো এমন প্রশ্ন করার পরে শিক্ষকের কিন্তু একটা উচ্চ ধারণা আসে কিসের উপরে? বালকটির উপরে, এবং বালকটিকে প্রশংসা করে। তারপরে আমাদের শিক্ষক রাজি হয় এবং বালকটি কিন্তু আত্মনিয়োগ করে পড়াশোনায়। তো এটাই ছিল আমাদের
এই রিয়ারেন্সটা। আশা করি তোমরা রিয়ারেন্সটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। বরিশাল বোর্ড 2024 সালের রিয়ারেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল, স্টোরি অফ নাসিরউদ্দিন হোজ্জা অ্যান্ড এ বেগার, অর্থাৎ নাসিরউদ্দিন হোজ্জা এবং একজন ভিক্ষুকের গল্প। তো দেখো গল্পটা শুরু হয়েছিল এই লাইন দিয়ে, অর্থাৎ দেখো নাসিরউদ্দিন হোজ্জা কি করছিল, অন ডে একদিন নাসিরউদ্দিন হোজ্জা ওয়াজ মেন্ডিং অর্থাৎ মেরামত করছিল এ হোল একটা গর্ত, অন দ্য রুফ অর্থাৎ ছাদে, অফিস টু স্টোরেড হাউস অর্থাৎ 2 তলা বিশিষ্ট একটা ছাদে সে কিন্তু একটা গর্ত মেরামত করছিল একদিন। এটা হচ্ছে দেখো তাহলে সে একটা ছিদ্র কি করতেছিল, মেরামত করতেছিল 2 তলার ওপরে ছাদে। সাডেনলি হঠাৎ হি স সামন কলিং ফ্রম বিলো, হঠাৎ সে খেয়াল করলো নিচ থেকে তাকে একজন ডাকছে। তাহলে দেখো তারপরে হঠাৎ সে খেয়াল করলো তাকে কিন্তু নিচ থেকে একজন ডাকছে। তারপরে কি হলো, হি স দেয়ার ওয়াজ এ ম্যান স্ট্যান্ডিং অ্যাট দ্য ফুট অফ দ্য স্টেয়ার, অর্থাৎ দেখো স্টেয়ার বা সিঁড়ির পাশে একজন ব্যক্তি কিন্তু দাঁড়িয়ে আছে। দেখো সে দেখলো যে স্টেয়ার বা সিঁড়ির পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, অ্যান্ড এবং ওয়াজ আস্কিং হিম এবং তাকে জিজ্ঞাসা করছে টু গেট ডাউন অর্থাৎ নামার জন্য, অ্যান্ড লিসেন টু হিম এবং তাকে জিজ্ঞাসা করলো যে আপনার সাথে আমার কথাটা আছে, যে আমার কথাটা শোনেন, অর্থাৎ তাকে কিন্তু নিচে নামার কথা বললো। তাহলে 3 নম্বর লাইনটা দেখো, নাসিরউদ্দিন হোজ্জাকে নিচে নামার কথা বললো অর্থাৎ এইস। তারপরে নাসিরউদ্দিন হোজ্জা কিন্তু উৎসুক হয়ে নিচে নামলো। তো দেখো সেই লাইনটা, বিং কিউরিয়াস কৌতূহল হয়ে, হি ক্লাইম ডাউন ফ্রম দ্য রুফ অ্যান্ড ওয়েন ডাউন দ্য স্টেয়ার্স, অর্থাৎ সে কিন্তু সিঁড়ি বেয়ে আস্তে আস্তে কৌতূহলবশত নিচে নামলো। অর্থাৎ দেখো সে কিন্তু যে নাম্বার যে সে নিচে নামলো, অর্থাৎ দেখো 4 নাম্বারটা সে নিচে নামলো, উৎসুক হয়ে সে নিচে নামলো। তারপরে দেখো ভিক্ষুকটি কি বলল, ভিক্ষুকটি বলল হোয়েন হি কেম নিয়ার, যখন সে নিকটে আসলো, দ্য ম্যান সেইড লোকটি বলল, দ্যাট যে হি ওয়াজ এ বেগার সে একজন ভিক্ষুক, অ্যান্ড ওয়ান্টেড সাম মানি এবং সে কিছু টাকা চাই। তো দেখো নাসিরউদ্দিন হোজ্জা যখন উৎসুক হয়ে নিচে আসলো তারপরে কি করলো, বেগার টাকা চাইলো। এখন টাকা চাওয়ার পরে দেখো নাসিরউদ্দিন হোজ্জা কিন্তু ফিউরিয়াস অর্থাৎ রেগে যায়। দেখো হোজ্জা বিকেম ফিউরিয়াস, হোজ্জা রাগান্বিত হয়েছিল, ডিসাইডেড টু টিচ হিম এ লেসন তাকে একটা শিক্ষা দেওয়ার কি করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো। তারপরে দেখো তাকে কিন্তু সে উপরে যেতে বলে যে আমার সাথে উপরে আসো। তো সেই লাইনটা কোথায়, এই যে দেখো, সো তাই হি টোল্ড দ্য ম্যান সে মানুষটিকে বলল টু ক্লাইম দ্য স্টেয়ার্স উইথ হিম অর্থাৎ সিঁড়িগুলো পাড়ি দিয়ে তুমি আমার সাথে এসো। হোয়েন দে বোথ গট টু দ্য রুফটপ যখন তারা রুফটপ অর্থাৎ ছাদে গিয়েছিল, হোয়ার হি ওয়াজ প্রিভিয়াসলি ওয়ার্কিং যেখানে সে সম্ভবত আগে কাজ করছিল, হোজ্জা টার্ন টুয়ার্ডস দ্য ম্যান হোজ্জা তার দিকে তাকালো, অ্যান্ড সেইড এবং বলল, সরি দুঃখিত, আই হ্যাভ নো মানি আমার কাছে কোনো টাকা নেই, সো ইউ হ্যাভ টু লিভ তাই তোমাকে যেতে হবে। অর্থাৎ দেখো ওই মানুষটিকে হোজ্জা যেখানে কাজ করছিল 2 তলার উপরে সেখানে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে বলে আমার কাছে তো টাকা নেই, তোমাকে এখন ফেরত যেতে হবে। এখন তারপরে কি হবে, তারপরে কিন্তু ফকিরটি খুবই অবাক হয় যে আমাকে ওপরে ডেকে নিয়ে গিয়ে কেন বললো। তো দেখো সেই অবাক হওয়ার লাইনটা হচ্ছে এইটা, দ্য বেগার ওয়াজ ভেরি সারপ্রাইজড অর্থাৎ ভিক্ষু কিন্তু খুবই অবাক হয়েছিল, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করেছিল, হয় হোজ্জা হ্যাড মেড হিম ক্লাইম দ্য স্টেয়ার্স টু সে হি হ্যাড নো মানি, কেন হোজ্জা তাকে ছাদের উপরে নিয়ে আসলো এটা বলার জন্য যে তার কাছে টাকা নেই, সে অবাক হয়ে এটা বলেছিল। তারপরে দেখো হোজ্জা এখন উত্তর দিল, হোজ্জা কি উত্তর দিল, হোজ্জা ইমিডিয়েটলি রিপ্লাইড হোজ্জা তাৎক্ষণিকভাবে বললো বা তখনই বললো, হোয়াই ডিড ইউ মেক মি ক্লাইম অল দ্য ওয়ে ডাউন স্টার্স টু আস্ক ফর মানি তুমি কেন আমাকে নিচে নিয়ে গিয়েছিলে টাকা আছে কিনা সেটা জানার জন্য। দেখো কুডেন্ট ইউ সি দ্যাট আই ওয়াজ ওয়ার্কিং তুমি কি দেখোনি যে আমি কাজ করছিলাম। তাহলে আমাদের শেষে কিন্তু এটাই হবে সি নাম্বারটা। এখন দেখো এই গল্পটা মূলত ছিল নাসিরউদ্দিন হোজ্জা একদিন ছাদে 2 তলার উপরে ছিদ্র মেরামত করছিল, হঠাৎ দেখলো যে একজন ভিক্ষুক এসেছে, ভিক্ষুকটি তাকে নিচে নামার জন্য বলল, সে উৎসুকভাবে নিচে নামলো, ভিক্ষুকটি তার কাছে টাকা চাইলো, সে কিন্তু টাকা চাওয়ার ফলে রাগান্বিত হয়েছিল,
এবং প্ল্যানিং করেছিল তাকে উপরে নিয়ে যাবে। তো তারপরে তাকে উপরে নিয়ে যায়, উপরে নিয়ে গিয়ে বলে যে আমার কাছে টাকা নেই। ভিক্ষুকটি অবাক হয়, অবাক হয়ে বলে আপনার কাছে তো টাকা নেই, তাহলে আপনি আমাকে কেন উপরে ডাকলেন? তখন নাসিরউদ্দিন হোজ্জা বলে যে উত্তর দিয়ে বলে আমি যখন কাজ করছিলাম তুমি কেন তখন টাকার জন্য আমাকে নিচে ডাকছিলে। যশোর বোর্ড 2024 সালের রিয়ারেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল দ্য রেডি ওয়েট অফ এ কুক, অর্থাৎ একজন রাঁধুনির বা একজন পাচক এর বুদ্ধি সম্পর্কে। তো রাঁধুনিকে কিন্তু আমরা পাচকও বলতে পারি অথবা রাঁধুনিও বলতে পারি। তাহলে দেখো আমরা এখানে একটা স্টোরি রয়েছে, এই স্টোরিটা যদি খুব ভালোভাবে তুমি বুঝে থাকো বা আগে জানো তাহলে কিন্তু এটা তোমার জন্য খুব ইজি হবে। তো এই স্টোরিটা কি হচ্ছে, একটা রাঁধুনি ছিল, সে রাঁধুনিটা খুবই সুন্দর এবং চমৎকার দেখতে একটা রাজহাঁস বা পাতিহাঁস, দেখো পাতিহাঁস হবে, তো পাতিহাঁস কি করেছিল, ভেজেছিল। তারপরে পাতিহাঁসটা এতই অ্যাট্রাকটিভ, এতই ডেলিশিয়াস ছিল যে পরবর্তীতে সে তার লোভ সামলাতে পারেনি, সে কিন্তু একটা পা খেয়ে ফেলে। তো তারপরে তার মনিব যখন সেই হাঁসটা খেতে আসে তখন তার কাছে জিজ্ঞাসা করে যে এর পা কোথায়। তখন সে বলে আসলে এটা এক পা বিশিষ্ট একটি হাঁস। তো আমাদের মনিব ছিল খুব চালাক, সে বলে না এক পা বিশিষ্ট হাঁস হয় না। তো আমাদের যে রাঁধুনি সেও ছিল একগুঁয়ে, সে বলে না এটা এক পা বিশিষ্ট হাঁসই ছিল, সে জোর দিয়ে বলে। তো আমি তো খুব সংক্ষেপে বললাম, এটা কিন্তু বিস্তারিত এখানে রয়েছে, আশা করি তোমরা রিলেট করতে পারছো। তো দেখো আমরা প্রথমে যে সেন্টেন্সটা এখান থেকে নিব সেটি হচ্ছে, দেখো ওয়ান্স একদা এ কুক একজন রাঁধুনি রোস্ট ভেজেছিল এ ডাক একটা পাতিহাঁস ফর হিজ মাস্টার তার মনিবের জন্য অ্যান্ড এবং ইট লুক ভেরি ডেলিশিয়াস এবং এটা খুবই সুস্বাদু দেখাচ্ছিল। অর্থাৎ আমাদের গল্পের শুরুটা এখান থেকে। তারপরে দেখো এত সুস্বাদু দেখাচ্ছিল যে আমাদের এখানে কে বলতো রাঁধুনি, সে কিন্তু তার যে লোভ সেটা সামলাতে পারেনি। তো সেই লাইনটা কই দেখো, দেখো দ্য কুক কুড নট চেক হিজ টেম্পটেশন, অর্থাৎ যে রাঁধুনি সে কিন্তু তার যে লোভ সেটাকে সামলাতে পারেনি। অ্যান্ড এবং এট আপ অন অফ দ্য ডাম স্টিক, অর্থাৎ তার কিন্তু একটা পা খেয়ে ফেলে। তো আমরা বুঝলাম যে পরবর্তীতে আমাদের অ্যান্সারটা হবে বি নাম্বারটা। তারপরে দেখো পা খাওয়ার পরে দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল, অর্থাৎ পরবর্তীতে তার মনিব আসলো যে সে হাঁসটা যে পাতি হাঁসটা সেটা খাবে। অ্যান্ড এবং নোটিস লক্ষ্য করলো ওয়ান অফ দ্য লেগস মিসিং, এবং সে দেখলো যে তার এক পা নেই, সে তো অবাক। তারপরে দেখো সে কি করবে, সে কিন্তু জানতে চায়, দেখো হি আস্কড, সে জানতে চায় হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, অর্থাৎ তার আর একটা পা কি হয়েছে, সে কিন্তু রাঁধুনির কাছে জানতে চায়। তারপরে দেখো রাঁধুনি ছিল খুবই চালাক, এমন একটি লাইন দেখো দ্য কুক ওয়াজ মোর দ্যান ক্লেভার, অর্থাৎ রাঁধুনি কি ছিল, খুবই চালাক ছিল। দেখো রাঁধুনি চালাক ছিল। তারপরে সে উত্তর দেয়, দেখো হি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল দ্যাট যে ইট ওয়াজ এ ওয়ান লেগ ডাক, এটা ছিল এক পা বিশিষ্ট পাতিহাঁস, সে কিন্তু এই উত্তরটা দিয়েছিল। তারপরে দেখো এই উত্তর দেওয়ার পরে আমাদের মাস্টার কি করেছিল, দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, অর্থাৎ পরবর্তীতে মাস্টারও ছিল ব্যাপক চালাক বা ভীষণ চালাক। অ্যান্ড এবং ওয়াজ নট টু বি ফোল্ড সো ইজিলি, এবং সে খুব সহজে বোকা হতো না, বা তাকে বোকা করা সহজ ছিল না। তারপরে দেখো সে মাস্টার কি বলল, দেখো হি সেইড, সে বলল দ্যাট যে দেয়ার ওয়াজ নো ওয়ান লেগড ডাক, এমন কোনো জায়গা নেই যেখানে কি পাতিহাঁসের এক পা থাকে, এরকম একটা বাক্য সে বললো যে এক পা বিশিষ্ট পাতিহাঁস হয় না। তারপরে দেখো দ্য কুক ওয়াজ ভেরি স্ট্রাবন, অর্থাৎ আমাদের রাঁধুনি ছিল একগুঁয়ে, অর্থাৎ আমরা সেটা বসাবো। এবং রাঁধুনি কিন্তু জোর দিয়ে বলেছিল যে না এটা এক পা বিশিষ্টই হাঁস, অর্থাৎ একদম এই লাইনটি দেখো আমাদের শেষ যেটা বাকি রয়েছে সেটা হি অ্যাসার্টেড, অর্থাৎ সে জোর দিয়ে বলেছিল দ্যাট যে দিস ডাক, এই পাতিহাঁসের হ্যাড অনলি ওয়ান লেগ, এই পাতিহাঁসের শুধুমাত্র একটাই পা রয়েছে, অর্থাৎ দেখো আমাদের শেষে হবে আই নাম্বারটা। তো আমাদের টোটাল স্টোরিটা কিন্তু এটাই ছিল। আশা করি 1 থেকে 2 বার যদি তুমি ভিডিওটা দেখো অবশ্যই তুমি খুব সহজেই এটি আয়ত্ত করতে পারবে। কুমিল্লা বোর্ড 2024 সালের
রিয়ারেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল স্টোরি অফ আবু বিন আদেম। তো আবু বিন আদেমের একটা গল্প তোমাদের দেয়া হয়েছিল। তো দেখো আমাদের প্রথম যে সেন্টেন্সটা হবে, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়াজ অ্যান অনেস্ট অ্যান্ড পিয়াস ম্যান। এক সময় সেখানে ছিল একজন সৎ এবং ধার্মিক লোক। তো দেখো আমরা এখানে এফ নাম্বার দিয়ে শুরু করব। তারপরে দেখো তার নামটা আমরা উল্লেখ করব। তো তোমার নামটা ছিল, দেখো, হিজ নেম ওয়াজ আবু বিন আদেম। তার নামটা ছিল আবু বিন আদেম। তো দেখো প্রথমে আমরা বললাম যে একজন সৎ ব্যক্তি ছিল, সে কিন্তু ধার্মিকও ছিল। তারপরে তার নামটা কি? আবু বিন আদেম। তারপরে আমরা বলবো সে একসময়, দেখো, ঘুমাচ্ছিল। দেখো, হি ওয়াজ ওয়ান্স স্লিপিং পিসফুলি, সে একসময় শান্তিতে ঘুমাচ্ছিল। তো শান্তিতে ঘুমাচ্ছিল, তার সাথে পরবর্তীতে কি হলো? দেখো পরবর্তীতে তার সাথে এটা হলো, সাডেনলি, হঠাৎ, হি ওক আপ, সে জেগে উঠলো, অ্যান্ড, এবং দেখো, হি স অ্যান অ্যাঞ্জেল, এবং সে একজন ফেরেশতাকে দেখলো। দেখো এখানে অ্যাঞ্জেল মানে পরি, ফেরেশতা এমন কিন্তু। তাহলে আমাদের এখানে আমরা যে নাম্বারটা বলতে পারি, সে হঠাৎ উঠে দেখে যে একটা ফেরেশতা। তারপরে কি হলো? দেখো ফেরেশতা দেখার পরে, দ্য অ্যাঞ্জেল ওয়াজ রাইটিং, অ্যাঞ্জেল বা ফেরেশতা লিখছিল, দ্য নেমস, নামগুলো, অফ পার্সন, অর্থাৎ ওই সকল ব্যক্তিদের নামগুলো লিখছিল, হু লাভড গড, যারা সৃষ্টিকর্তাকে ভালোবাসতো। তো সে উঠে দেখলো যে একজন অ্যাঞ্জেল বা ফেরেশতা নাম লিখতেছিল যারা গডকে বা সৃষ্টিকর্তাকে ভালোবাসে। তারপরে দেখো, হি আস্কড দ্য অ্যাঞ্জেল, সে ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, ইফ হিজ নেম ওয়াজ দেয়ার, তার নামটা কি সেখানে রয়েছে? অর্থাৎ আমাদের এখানে জি নাম্বার অ্যান্সারটা হবে। তো দেখো তারপরে আমাদের অ্যাঞ্জেল ফেরেশতা কি বললো? দেখো, ইন রিপ্লাই, উত্তরে, দ্য অ্যাঞ্জেল সেইড, উত্তরে অ্যাঞ্জেল বা ফেরেশতা বলেছিল, দ্যাট, যে, হিজ নেম ওয়াজ নট দেয়ার, তার নামটা সেখানে নেই। অর্থাৎ এটা বলেছিল আই নাম্বারটা। তারপরে দেখো, আবু, অর্থাৎ আবু বিন আদেম, দেন রিকোয়েস্টেড হিম, অর্থাৎ এই আবু বিন আদেম নামের যে ব্যক্তিটা, সে কিন্তু তাকে অনুরোধ করেছিল, ফেরেশতাকে অনুরোধ করেছিল, টু পুট, রাখতে, হিজ নেম, তার নাম। তারপরে দেখো, ইন দ্য লিস্ট, অর্থাৎ তালিকায়, বিকজ, কারণ, হি লাভড, সে ভালোবাসে, ম্যানকাইন্ড, মানব জাতিকে, অ্যান্ড, এবং, হিজ ফিলিউ ব্রাদার্স, এবং তার আশেপাশে বা সহকর্মী যে ভাই ব্রাদার বা তার যে ভাইয়েরা আছে তাদের কিন্তু সে ভালোবাসে। সেজন্য সে কিন্তু ফেরেশতাকে বলেছিল যে আমার নামটাও এখানে লিখো। তো দেখো তাহলে আমরা এখানে বলতে পারি সি নাম্বারটা। তো তারপরে দেখো, দ্য অ্যাঞ্জেল টুক ডাউন হিজ রিকোয়েস্ট, অর্থাৎ যে ফেরেশতা সে কিন্তু তার অনুরোধ রেখেছিল, অ্যান্ড, এবং, ওয়েন্ট অ্যাওয়ে, এবং সে চলে গিয়েছিল। অর্থাৎ সে তার রিকোয়েস্ট বা অনুরোধ রেখেছিল এবং চলে গিয়েছিল। তো তারপরে দেখো, তারপরে আমরা যেটি বলতে পারি, হি এগেইন অ্যাপিয়ার্ড দ্য নেক্সট নাইট, সে আবারও পরবর্তী রাতে আসলো, অ্যান্ড শোড আবু, অর্থাৎ এবং আবুকে দেখালো, দ্যাট, যে, হিজ নেম ওয়াজ অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট, যে তার নামটা একদম যে তালিকা রয়েছে তার শীর্ষে রয়েছে। তাহলে আমাদের ডি নাম্বার দিয়েই কিন্তু আমাদের যে রিয়ারেন্সটা রয়েছে সেটা শেষ হবে। তো দেখো এটার কিন্তু ব্যতিক্রম অ্যান্সারও হতে পারে। বিভিন্ন গাইডে, বিভিন্ন বইয়ে, বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্নভাবে অ্যান্সার করা থাকে। তো তোমরা চেষ্টা করো নিজেদের মতো করে সাজিয়ে, আসলে ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক কিন্তু স্পেসিফিক কোনো অ্যান্সার রিয়ারেন্সে হয় না। একটা দুইটা যদি ঘুরেও যায় তাহলে গল্পটা যদি কন্টেন্ট যদি গল্পের ঠিক থাকে তাহলে কিন্তু অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। চট্টগ্রাম বোর্ড 2024 সালের রিয়ারেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের যে প্রশ্নটি ছিল, এ স্টোরি অফ এ থার্স্টি ক্রো, অর্থাৎ একটা পিপাসু কাকের গল্প। এটা কিন্তু ছোটবেলা থেকেই তোমরা প্রত্যেকেই জানো। তো আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করছি, দেখো, এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ এ ড্রিঙ্ক। দেখো একজন কাক, সে খুবই তৃষ্ণার্ত ছিল এবং পানি পান করতে চাচ্ছিল। দেখো তাহলে আমাদের এটা কি হবে? এইচ নাম্বার দিয়ে গল্পটা শুরু হবে। তারপরে দেখো, হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার, সে এক জায়গায় থেকে আর এক জায়গায় কি করছিল? সে ঘুরতেছিল, কারণ সে পানি খুঁজতেছিল। তারপরে দেখো আমরা পরবর্তী সেন্টেন্স হিসেবে বলতে পারি, অ্যাট লাস্ট, অবশেষে, হি ফাউন্ড এ জার ইন এ গার্ডেন, অবশেষে সে একটি বাগানে একটি কি পেয়েছিল? জার পেয়েছিল, অর্থাৎ বি নাম্বারটা।
তো তারপরে আমরা বলতে পারি দেখো দেয়ার ওয়াজ সাম ওয়াটার, সেখানে কিছু পানি ছিল ইন দ্য জারে, বাট কিন্তু ইট ওয়াজ এট দ্য বটম অ্যান্ড আউট অফ রিচ, অর্থাৎ এটা একদম বটম মানে নিচে, একেবারে নিচে ছিল, যেখানে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তো দেখো তাহলে আমরা এখানে বসাতে পারি ডি নাম্বারটা। তো তার পরবর্তী সেন্টেন্স হিসেবে আমরা বসাতে পারি দেখো দ্য ক্রো ট্রাইড টু টার্ন দ্য জার ওভার অ্যান্ড ওভার এগেন, অর্থাৎ কাক কিন্তু বারবারই চেষ্টা করেছিল জার বা কলসিটাকে একটু ঘোরানোর, কিন্তু সে পারেনি। দেখো বাট ইট হ্যাড নো ইফেক্ট, অর্থাৎ এটা কিন্তু সে কোনো প্রভাব ফেলতে পারেনি, অর্থাৎ আমরা এ নাম্বার অ্যান্সার করেছি। তো তারপরে দেখো সে কি করলো, অ্যাজ হি ওয়াজ লিভিং দ্য জার ইন ডেসপিয়ার, যখন সে হতাশায় কলসটি ছেড়ে চলে যাচ্ছিল, হি নোটিসড, সে লক্ষ্য করেছিল, এ হিপ অফ পেবলস নিয়ার বাই, অর্থাৎ সে কিন্তু কিছু নড়ি পাথর সেখানে দেখেছিল বা নোটিস বা দেখো এখানে কি হয়েছিল, নোটিস করেছিল, অর্থাৎ সে কিন্তু কিছু নুড়ি পাথরের স্তূপ লক্ষ্য করেছিল, অর্থাৎ দেখো তাহলে আমরা এখানে এটা বলতে পারি সি নাম্বারটা। তো দেখো তারপরে কি হলো, তারপরে দেন তারপর হি হিট আপন এ প্ল্যান, তারপরে তার একটা কি আসলো, পরিকল্পনা আসলো। তো পরিকল্পনা আসার পরে সে কি করলো, হি টুক সাম পেবলস অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য জার, সে কিছু নুড়ি পাথর নিল এবং জারের মধ্যে রাখলো বা ফেললো। তারপরে দেখো কি হলো, অ্যাজ ইজ পেবলস ওয়েন্ট ডাউন, প্রত্যেকটা নুড়ি পাথর নিচে পড়লো, দ্য ওয়াটার ইন দ্য জার রোজ আপ লিটিল বাই লিটিল, অর্থাৎ প্রত্যেকটা নুড়ি পাথর যখন নিচে পড়লো আস্তে আস্তে পানিটা কি আস্তে আস্তে অল্প অল্প করে পানিটা উপরে উঠতে শুরু করলো। তো তারপরে দেখো কি হলো, দেন তারপর দ্য ওয়াটার কেম টু দ্য মাউথ অফ দ্য জার, অর্থাৎ পরবর্তীতে পানিগুলো জারের একদম মুখের ওইখানে আসলো। তারপরে দেখো দ্য ক্রো ড্রাঙ্ক অ্যান্ড মেট আপ হিজ থার্স্ট, দেখো পরবর্তীতে কাক সেটা গ্রহণ করলো এবং তার যে তৃষ্ণা ছিল সেটা মিটালো। তো এই গল্পটা তোমরা কিন্তু প্রত্যেকেই জানতে, তো এই রিয়ারেন্সটা তোমাদের কাছে অনেক ইজি লাগার কথা। রাজশাহী বোর্ড 2024 সালের রিয়ারেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। তো দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা তোমরা কিন্তু আইসিটি চ্যাপ্টার 1 এ শিখেছিলে, তো সেই যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আমাদের কিছুটা হলেও এখানে হেল্প করবে। তাহলে দেখো এখানে রাজশাহী বোর্ড 2024-এর কোয়েশ্চেনটা আমরা পূর্ণাঙ্গ বাংলা অর্থের সাথে সমাধান করছি। দেখো আমরা প্রথমে যেটা বসাতে পারি সেটা হচ্ছে এই সেন্টেন্সটি, দেখো দ্য ফোর্থ রিভলিউশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ চতুর্থ বিপ্লব দরজায় কড়া নাড়ছে। চতুর্থ বিপ্লব জিনিসটা কি, অর্থাৎ আমরা কিন্তু যন্ত্রভিত্তিক যে উন্নতি সেটা কিন্তু করতে সক্ষম হয়েছি, আমরা উন্নতির শীর্ষ পর্যায়ে এখন পৌঁছেছি। তাহলে দেখো আমরা প্রথমেই বলতে পারি জি নাম্বারটা, দ্য ফোর্থ রিভলিউশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ চতুর্থ বিপ্লব দরজায় কড়া নাড়ছে। তারপরেই আমরা যে বাক্যটা বলতে পারি দেখো দিস রিভলিউশন, এই বিপ্লব উইল টার্ন দ্য ওয়ার্ল্ড ইনটু এ মেশিন বেস অন, অর্থাৎ এই যে বিপ্লব, এই বিপ্লবটা এই পৃথিবীকে কি করবে, যন্ত্রভিত্তিক করবে, যন্ত্রভিত্তিক পৃথিবীতে পরিণত করবে। তাহলে আমরা 2 নম্বরে বসাতে পারি দেখো যে নাম্বারটা। তো আমরা প্রথমে বসিয়েছি দেখো আমাদের এই পৃথিবীটা চতুর্থ বিপ্লবে এখন রয়েছে, চতুর্থ বিপ্লব এসেছে। তারপরে দেখো এখানে কিন্তু আমরা বলতে পারি যে এই যে পৃথিবীটা, বর্তমান পৃথিবীটা মেশিনের ওপর বেশি নির্ভরশীল হয়েছে। এখন 3 নম্বরে আমাদের বলতে হবে দেখো যে কোন কোন মেশিন বা কোন কোন ডিভাইসের ওপরে এখন আমরা নির্ভরশীল, সেটা আমরা বলবো 3 নম্বর সেন্টেন্স। তো 3 নম্বর সেন্টেন্সে দেখো আমরা কিন্তু এটা বলতে পারি যে দ্য মেশিনস উইল মেইনলি ইনক্লুড কম্পিউটার, যে মেশিনগুলোর মধ্যে প্রধানত কি রয়েছে, কম্পিউটার রয়েছে, মোবাইল ফোন রয়েছে, অ্যান্ড রোবট, এবং রোবট রয়েছে, অর্থাৎ এই 3টা সবচেয়ে বেশি রয়েছে। আশা করি তোমরা খুব সহজেই বাংলা অর্থের সাথে মিলিয়ে নিজেরাই কিন্তু প্র্যাকটিস করতে করতে এক সময় মানে তোমরাই পারবে। মূলত রিয়ারেন্স পারার যে গোপন হ্যাক সেটা হচ্ছে বাংলা অর্থ পারা। যে যত বেশি বাংলা অর্থ পারে সে কিন্তু রিয়ারেন্স তত বেশি সমাধান করতে পারে, আর এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিসের বিষয়। তারপরে দেখো আমরা পরবর্তী সেন্টেন্স হিসেবে বলতে পারি নলেজ অফ দিস মেশিনস, অর্থাৎ এই মেশিনগুলোর যে জ্ঞান ইজ ইসেনশিয়াল টু কিপ পেস উইথ দ্য ফিউচার ওয়ার্ল্ড,
অর্থাৎ উপকারী, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বা উপকারী। টু কিপ পেস উইথ দ্য ফিউচার ওয়ার্ল্ড, ভবিষ্যৎ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এই মেশিনের যে জ্ঞান এটা কিন্তু খুবই দরকারি বা উপকারী। দেখো এটা কিন্তু খুবই দরকার, ইসেনশিয়াল, দরকার। তারপরে দেখো আমরা পরবর্তী সেন্টেন্সটা বলতে পারি, 5 নাম্বার সেন্টেন্সটা, দিস ইজ নোন টু বি এআই, অর্থাৎ এটাই কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে পরিচিত। অর্থাৎ মেশিন নির্ভর করে যে পৃথিবী, তারপরে যে কম্পিউটার, তারপরে মোবাইল ফোন, রোবট, এইগুলো সবগুলোর কম্বিনেশন হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 5 নম্বর আমাদের শেষ, আমরা 6 নম্বরটা দেখব। তো 6 নম্বরে দেখো, দেয়ারফর, অতএব, লার্নিং টেকনোলজি অ্যান্ড অ্যাচিভিং টেকনোলজিক্যাল স্কিল, অর্থাৎ আমাদের শিখতে হবে, কি শিখতে হবে, দেখো টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি শিখতে হবে, প্রযুক্তিকে শিখতে হবে, অ্যান্ড অ্যাচিভিং টেকনোলজিক্যাল স্কিল, এবং প্রযুক্তিগত যে দক্ষতা সেটা আমাদের অর্জন করতে হবে। শুড বি থট অফ সিরিয়াসলি, অর্থাৎ এই স্কিল সম্পর্কে বা টেকনোলজিক্যাল স্কিল সম্পর্কে বেশি বেশি চিন্তা করতে হবে, অর্থাৎ এগুলো আমাদের শেখা উচিত। তাহলে আমরা পরবর্তীতে ডি নাম্বারটা বসাতে পারি। তারপরে দেখো পরবর্তী সেন্টেন্স হিসেবে আমরা বসাবো, দোজ হু আর স্কিলফুল, যারা দক্ষ ইন ইট, অর্থাৎ এই প্রযুক্তিগত স্কিলে বা দক্ষতায় যারা দক্ষ, তা দেখো, উইল সার্ভ সাকসেসফুলি, তারা একসময় পৃথিবীকে সাকসেসফুলি অর্থাৎ সফলভাবে কি করবে, সার্ভ করবে। তারপরে দেখো পরবর্তীতে আমরা বলতে পারি, উই হ্যাভ নট ইয়েট বিন প্রিপেয়ার্ড ফর দিস সর্ট অফ এডুকেশন, অর্থাৎ এই পড়াশোনা বা এই শিক্ষার জন্য আমরা এখনো প্রস্তুত নই, অর্থাৎ আমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে এটা দেখছি না, কিন্তু এটা আমাদের দেখা উচিত। তারপরে দেখো আমরা 9 নম্বর সেন্টেন্স হিসেবে বলতে পারি এটি, বাট, কিন্তু, উই ক্যান নো লঙ্গার ওয়েট, কিন্তু আমাদের আর অপেক্ষা করাই উচিত না। দেখো, এক্স্যাক্ট অ্যান্ড রিয়েলিস্টিক প্ল্যান শুড বি মেড নাও, অর্থাৎ পরিপূর্ণভাবে এখন আমাদের কি করতে হবে, একটা পরিকল্পনা করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে, এটা আমাদের করা উচিত। তাহলে আমরা এটা 9 নম্বরে আমরা এফটা বসাবো। এবং দেখো একদম শেষ যে বাক্যটা সেটা হবে, দ্য সুনার উই ক্যান মেক, অর্থাৎ যত তাড়াতাড়ি আমরা তৈরি করতে পারি, অ্যান্ড অ্যাক্টিভেট, এবং সক্রিয় করতে পারি, দিস প্ল্যান, এই পরিকল্পনাকে, দ্য বেটার ইট উইল বি ফর আস, অর্থাৎ আমাদের জন্য ততই সেটা ভালো হবে, সুখকর হবে। তাহলে আমাদের একদম শেষে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বি নাম্বারটা। তো এর অ্যান্সারটা এক এক গাইডে এক এক রকমভাবে আসে, তোমরা চেষ্টা করো নিজেদের মতো করে লেখার। আসলে রিয়ারেন্সে একটা দুইটা কিন্তু যদি ঘুরেও যায় তাহলে কিন্তু অ্যান্সারটা প্রপারলি হয়ে যায়, তো এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো ভুল না।